বিশাল ডাইনিং টেবিলটার ওপর বাতিল বইপত্র, পুরনো খবরের কাগজের ঢিপি, অপ্রয়োজনীয় কাগজপত্রে ভর্তি ফাইল, সব মিলিয়ে ছোটোখাটো আস্তাকুঁড়ের চেহারা নিয়েছে। 2 বছর আগেও এই টেবিল ঘিরেই ঘোষ পরিবারের সবাই একসাথে খেতে বসত। বিশাল সেগুন কাঠের টেবিল, চারধারে 10টা চেয়ার, একসাথে 10 জন খেতে বসতে পারত। ঘোষবাড়ির কর্তা যতদিন বেঁচে ছিলেন, প্রতি রাতে আর ছুটির দিনগুলোতে 3 ছেলে নাতি নাতনিদের নিয়ে খেতে বসতেন। ঘোষগিন্নির সাথে 3 বউয়েরা হাত লাগাতো পরিবেশনের কাজে। বাড়ির পোষা বেড়াল 3টে ম্যাও ম্যাও করে পায়ে পায়ে ঘুরে বেড়াতো মাছের কাঁটা পাওয়ার আশায়। বিশাল ডাইনিং টেবিল মুখরিত হয়ে উঠত সম্মিলিত হইহট্টগোলে। এখন সেই বেড়ালও নেই, কর্তাগিন্নিও নেই। অন্য সদস্যরা আছে, টেবিলটাও আছে, কিন্তু সকলে একসাথে খেতে বসার মানসিকতাটাই হারিয়ে গেছে। টেবিলটাও হারিয়েছে তার মান। সংসার জায়গাটা বড় অদ্ভুত। সম্পর্কের গিঁট কখন কিভাবে হঠাৎ আলগা হয়ে পড়ে কেউই ঠাহর করতে পারে না। বাবা মারা যাওয়ার পরে 3 ভাইয়ের মধ্যে নানা ব্যাপারে শুরু হয়েছিল মন কষাকষি। বউয়েরাও যোগ দিয়েছিল কাজিয়ায়। অশান্তি উত্তরোত্তর বেড়েই চলেছিল। অবশেষে 3 ভাইয়ের হাঁড়ি আলাদা হলো। শান্তি ফিরে এলো বাড়িতে। যদিও ওপর দিয়ে সব শান্ত দেখালেও ভেতরে ধিকি ধিকি আগুন জ্বলছিলই। বিশাল টেবিলটার কোনো প্রয়োজন ছিল না কারো কাছে তখন। যত হাবিজাবি জিনিসের আস্তানা হয়ে উঠেছিল ওটা। এক রবিবারের দুপুরে সুবোধের বউ মাংস কষাচ্ছিল। কষা মাংস, চিংড়ি ভাপা আর আমের চাটনি হবে। অন্য দিনগুলোয় কারোর ভালো করে খাওয়ার সময় থাকে না। রবিবারে একটু ভালো ভালো রান্না না হলে সকলেরই মুখ ভার হয়। মাংস রান্নার গন্ধে বাবলুর প্রাণ আনচান করছিল। বাড়ির সদস্যদের মধ্যে দেয়াল তৈরি হলেও হাওয়া কোনো দেয়াল মানে না। রান্নার গন্ধ এক ঘর থেকে অন্য ঘরে হানা দেয় বিনা বাধায়। মাকে বলে ফেলল বাবলু, কি সুন্দর গন্ধ বেরিয়েছে মা। ছেলের লোভাতুর চোখের দিকে তাকিয়ে মা হাসল। কালই তোর বাবাকে বলবো মাংস আনতে। আজ রুই মাছের কালিয়া বানিয়েছি, খেয়ে দেখিস। ঠোঁট বাঁকায় বাবলু। কোথায় মাংস আর কোথায় মাছ? মনে পড়ে আগে কি সুন্দর সবাই একসাথে খাওয়া হতো। কি করে যেন বদলে গেছে সব। ওই মাংসে বাবলুর আর অধিকার নেই। যদিও দিদিরা প্রায় লুকিয়ে লুকিয়ে ভালো খাবারগুলো ওকে খেতে দেয়, আজও কি দেবে না? মাংস রান্নার গন্ধে তিশা গুটি গুটি রান্নাঘরে এসেছে। ভয়ে ভয়ে মাকে বলেছে, বাবলু কষা মাংস খেতে খুব ভালোবাসে, একটুখানি ওকে দিই মা। মোটেই না, ঝাঁঝিয়ে উঠল মেজ বউ। মনে নেই আগেরবার পায়েস দিতে গিয়েছিলি বলে ছোট কাকি কত কথা শুনিয়েছিল? তিশা চুপ করে গেল। মা সত্যি বলেছে, লুকিয়ে বাবলুকে পায়েস খাওয়াতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল বলে ছোট কাকি খুব ঝগড়া করেছিল আগেরবার। বড়দের ব্যাপার কিছুই বুঝে উঠতে পারে না সে। অনেক সাহস সঞ্চয় করে তিশা মাকে লুকিয়ে বাটিতে একটুখানি মাংস নিয়ে বাবলুকে দিতে চলল। বাবলু বারান্দায় খেলছিল। তিশা ফিস ফিস করে ডাকল, এই ভাই দেখে যা। বাবলু সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছে মেজদি ভাই মাংস নিয়ে এসেছে। লাফিয়ে এলো তাড়াতাড়ি। বড় আম গাছটার আড়ালে গিয়ে বাটি থেকে এক টুকরো মাংস তুলে মুখে পুরে চিবোতে লাগলো। আচমকা পেছন থেকে একটা থাবা এসে পড়েছে। মাংসের বাটিটা ছিটকে পড়েছে।
কখন মা বেরিয়ে এসেছে দেখেনি বাবলু, তিশাও দেখেনি। ভয়ে জড়সড় হয়ে থাকা তিশার দিকে তাকিয়ে কর্কশ গলায় সবিতা বলল, সেদিন বলে দিয়েছিলাম না তোদের বাড়ির কোনো খাবার বাবলুকে দিবি না। বাবলুর বাবার সঙ্গে যারা এত অন্যায় করেছে তাদের বাড়ির খাবার বাবলু খাবে না। বাবলুকে খাওয়াতে খুব ইচ্ছে করছিল, ও বড্ড ভালোবাসে, ভয়ে ভয়ে বলল তিশা। ন্যাকামো করবি না, বড্ড ভালোবাসে, যেন বাবলু মাংস খেতে পায় না। করুণ মুখে তিশা চুপ করে রইল। বাবলু অসহায় মুখে দাঁড়িয়ে দিদির কাঁদো কাঁদো মুখ দেখল। উঠোনে পড়ে থাকা মাংসের টুকরোগুলোর দিকে দেখল করুণ চোখে। গোলমালে তিশার মা কাকলি বেরিয়ে এসেছে। মেয়ের দিকে তাকিয়ে বলেছে, তোকে বলেছিলাম বেশি আদর দেখাতে যাস না, ওই ছোট লোকেরা আদরের মর্ম কি বুঝবে। কি বললে তুমি? আমরা ছোট লোক? কায়দা করে যারা বাড়ির ভালো ঘরগুলো হাতিয়ে নেয় অন্যদের ঠকিয়ে, ছোট লোক তো তারা। তেলে বেগুনে জ্বলে উঠেছে সবিতা। কি আমরা ঠকিয়েছি? দাঁড়া, আসুক আজ তোর মেজদা, এর একটা হেস্তনেস্ত হবে আজ। কাকলিও দমে যাওয়ার পাত্রী নয়। শুরু হয়ে গেল কাদা ছোঁড়াছুড়ি। তিশা আর বাবলু ভয়ার্ত চোখে তাকিয়ে রইল। বড়রা কি এমনই আজব হয় যে বিনা কারণে এরকম ঝগড়া করে? দুটো অবুঝ শিশুর ফ্যালফ্যালে করুণ দৃষ্টিও থামাতে পারে না ওদের। ওরা জানে না ছোটরা অবুঝ হলেও বড়রা তো অবুঝ নয়। এত সহজে পরস্পরকে আঘাত করার সুযোগ তাই হেলায় হারায় না। সেদিন বিকেলে পাড়ার মাঠে খেলতে গিয়ে বাবলু বাড়ি ফিরল না। বিকেল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত, কিন্তু বাবলুর দেখা নেই। সবিতা পাগলের মতো খুঁজছিল বাবলুকে, কোথাও নেই ছেলেটা। ওর বাবার ফিরতে ঢের দেরি, ফোনও অফ বলছে। দিশাহারা সবিতা পাগলের মতো ছুটে গেল বড় ভাসুরের কাছে। এই ভয়ঙ্কর বিপদে পরম শত্রুই তখন ওর একমাত্র অবলম্বন। আকস্মিক নেমে আসা বিপর্যয়ে সবাই হতভম্ব, স্তম্ভিত। মনের সব তিক্ততা উবে গিয়ে তার জায়গায় এখন শুধু ছোট্ট ভাইপোটার জন্য উৎকণ্ঠা আর উদ্বেগ। সুবোধ আর প্রকাশ দৌড়ে বেরিয়ে গেল বাবলুকে খুঁজতে। বিপর্যস্ত বাবলুর মাকে সান্ত্বনা দিতে বড় দুই যা দাঁড়ালো পাশে। চিন্তা করিস না ছুটকি, বাবলুকে ঠিক খুঁজে পাওয়া যাবে। অনেক খুঁজেও কিন্তু বাবলুকে কোথাও পাওয়া গেল না। বাবলুর বাবা বিজনও ফিরে এসেছিল ততক্ষণে। সবাই হতাশ হয়ে বাড়ি ফিরে এলো এক সময়। পুলিশকে খবর দেওয়ার কথা ভাবা হচ্ছিল। ঠিক হলো বিজন আর সুবোধ থানায় যাবে। বাইরে বৃষ্টি হচ্ছিল মুষলধারে। চিলেকোঠার ঘর থেকে বাবার ছাতা আনতে গিয়ে পিউ অবাক হয়ে দেখল ভেঙে বাতিল হয়ে যাওয়া খাটটার নিচে শুয়ে আরামে ঘুমোচ্ছে বাবলু। ওর চিৎকারে সবাই ছুটে এলো। চিলেকোঠার ঘরটা বাবলুর বড় জেঠুর তরফে পড়েছে। সেখানে বাবলুর ঢোকা নিষেধ। কখন ঢুকলো কে জানে। সকলের চিৎকারে বাবলুর ঘুম ভেঙে গেছে। ভয়ার্ত চোখে সকলের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আমি তো শুধু বারান্দাতে এসেছিলাম, ভেবেছিলাম মেজদি ভাইকে ডাকবো, একটু মাংস দেবে। তখন বড় মা সামনের ঘরে চলে এলো। ভয় পেয়ে সিঁড়ি দিয়ে উঠে চিলেকোঠার ঘরে বিছানার নিচে লুকিয়ে রইলাম। তারপর কখন ঘুমিয়ে পড়েছি জানি না। বাবলুকে সুস্থ অবস্থায় দেখে সবার ধরে প্রাণ ফিরে এসেছিল। ঘরে আনন্দের ঢেউ। বাবলুকে ভয় পেতে দেখে সবাই হেসে উঠল। এতদিন পর সবাইকে একসাথে হাসতে দেখে বাবলু অবাক হয়ে তাকিয়ে রইল। অনেক দিন পর বিশাল ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হয়েছে।
বড় জেঠু হুকুম দিয়েছেন সবাই মিলে একসাথে এখানে খাওয়া হবে। কি আনন্দ আজ বাড়িতে! বাবলুর আনন্দ সবচেয়ে বেশি। আজ আবার কষা মাংস হয়েছে, তাও সবাই মিলে খাওয়া হবে। খেতে বসে বাবলু ফিস ফিস করে তিশাকে বলল, ভাগ্যিস আমি হারিয়ে গেছিলাম মেজদি ভাই। তিশা হাসছিল, ঝকঝকে দুধে দাঁত বের করে বাবলুও। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। লেখা মাধবী ভট্টাচার্য, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।